ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে 2017 সালে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল তার ভৌতবিজ্ঞান কোশ্চেনটা গ্রুপ সি পার্টটা নিয়ে আমি আলোচনা করছি। এর আগের ভিডিওগুলোতে আমি 2018 এবং 2019 সালের গ্রুপ সি গ্রুপ ডি পার্টগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো অবশ্যই প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিও। দেখো, প্রথম কোশ্চেনটা কি বলেছে, কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায়, কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি। তাহলে আমি প্রথম দেখে নিচ্ছি যে জ্বালানির তাপন মূল্য কাকে বলে। ঠিক আছে, কি লিখেছি, একক ভর বিশিষ্ট কোনো জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। এই তাপন মূল্য যে জ্বালানির যত বেশি হবে সেটি কিন্তু তত বেশি উৎকৃষ্ট, মানে তত বেশি ভালো কিন্তু সেই জ্বালানিটা। ঠিক আছে, এটাও একটা আমি কোশ্চেন তোমাদের বলে দিলাম। এবার দেখো বলেছে কয়লার ডিজেলের মধ্যে কার তাপন মূল্য বেশি। তোমরা জানো যে কয়লার তাপন মূল্য হচ্ছে 30, অর্থাৎ 25 থেকে 30-এর মধ্যে থাকে, আর ডিজেলের হচ্ছে 45-এর মধ্যে থাকে। সেই জন্য আমি কিন্তু ডিজেলের তাপন মূল্য বেশি এই কথাটা লিখে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসছি দেখো পরের কোশ্চেনটা কি বলেছে। দেখো বলেছে যে 3-2 বলেছে এসটিপিতে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায়, অর্থাৎ কি এই কথাটার মানে যে উষ্ণতা স্থির। ঠিক আছে, 104 সেন্টিমিটার পারদ চাপে গ্যাসটির আয়তন কত হবে সেটা কিন্তু বের করবো। উষ্ণতা কিন্তু স্থির। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো টি বা তাপমাত্রা তোমরা কিন্তু এই জায়গাটাতে উষ্ণতাও লিখতে পারো। তাপমাত্রা কিন্তু স্থির আমাকে বলে দিয়েছে এই কথাটা। প্রথম ক্ষেত্রে V1টা বলে দিয়েছে। দেখো প্রথম ক্ষেত্রে V1টা কত বলে দিয়েছে, 52 সেন্টিমিটার কিউব কিন্তু বলে দিয়েছে। এই V1টাকে আমি কি ধরেছি না, প্রাথমিক আয়তন বা প্রথম আয়তন। ঠিক আছে, প্রথম আয়তন এটা বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে না, এসটিপি কথাটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। এসটিপি যখনই হবে তখন আমি তোমাদের বলে দিয়েছিলাম যে চাপের মান কত হবে না, 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ কিন্তু হয়ে যাবে। অথবা আর একটা কী হতে পারে না, 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ। তাহলে একটা হচ্ছে সেন্টিমিটার এককে, একটা কিন্তু মিলিমিটার এককে। ঠিক আছে, এবার দেখো এসটিপি হলে এটা হয়। আর কি বলে দিয়েছে না, V2টা অর্থাৎ দ্বিতীয় আয়তন, এই পরিমাণটা কিন্তু বার করতে বলেছে। ঠিক আছে, আর বলে দিয়েছে দেখো যে P2-র মানটা কিন্তু বলে দিয়েছে। সরি, এটা আমি জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিলাম। P2-র মানটা কত বলে দিয়েছে না, যেটা হচ্ছে দ্বিতীয় আয়তন, দ্বিতীয় চাপ। তাহলে দ্বিতীয় চাপের মানটা কত বলে দিয়েছে, 104 সেন্টিমিটার এইচ কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, যেহেতু এখানে পারদের সেন্টিমিটার এককে দেওয়া আছে তার মানে কিন্তু P1-এর মানটা আমি কিন্তু সেন্টিমিটার এককেই ধরবো, এইটা কিন্তু ধরবো না। ঠিক আছে, তাহলে আর এই P1টা সমান আমি কিন্তু লিখে দেবো প্রথম চাপ। এবার দেখো যেহেতু তাপমাত্রা স্থির, তোমাদের একটা সূত্রই মাথায় আসবে, সেটা কি না বয়েলের সূত্রটা। তাহলে এখানে আমরা লিখব যে বয়েলের সূত্রানুযায়ী, তাহলে বয়েলের সূত্রানুযায়ী আমরা কি লিখতে পারি, বয়েলের সূত্রানুযায়ী না P1 V1 সমান P2 V2, এটা আমরা লিখতে পারি। মানগুলো বসাবো। তাহলে দেখো P1-এর মান কত, 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, V1-এর মান কত 52, P2-র মান কত 104, আর V2-র মান কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে দেখো আমি V2 সমান কি লিখতে পারি না, V2 সমান লিখতে পারি 76 গুণিতক 52 ভাজিতক 104। এই 52 104 আমি যদি কাটি তাহলে 2 হয়ে যাবে। এই 76 আর 2 দিয়ে যদি আমি কাটি কত হবে, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, তাহলে 38 কিন্তু আমার V2 মানটা হয়ে যাচ্ছে। তাহলে V2 সমান আমি কত পেলাম না 38। তোমরা উত্তরটা কি লিখবে, দ্বিতীয় আয়তন বা গ্যাসটির আয়তন হবে 38। এখানে দেখো যে V1-এর এককটা কত দেওয়া আছে, সেন্টিমিটার কিউব, তার মানে এখানে এককটা কিন্তু সেন্টিমিটার কিউব হয়ে যাবে, অর্থাৎ গ্যাসটির আয়তন হবে 38 সেন্টিমিটার কিউব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি উত্তরটা লিখলাম না, তোমরা কিন্তু লিখে নেবে। এবার আসছে দেখো পরের কোশ্চেনটা, যেটা অথবা দিয়ে দেওয়া আছে। তাহলে সেই কোশ্চেনটা তোমাদের সঙ্গে একটু আলোচনা করে দিচ্ছি। কি আছে দেখো, দেওয়া আছে যে 4 অ্যাটমসফিয়ার চাপে ও 300 কেলভিন উষ্ণতায়
8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের, এখানে দেখো হাইড্রোজেনের পারমাণবিক ওজনটা দিয়ে দিয়েছে পাশে, আয়তন কত হবে, আর এখানে আর এর মানটাও কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর এর মানটা লিটার এটিএমে দেওয়া আছে। তাহলে লিটার এটিএমে আর এর মানটা তোমাদের যদি নাও দেওয়া থাকে, জেনারেলি দেওয়া থাকে কিন্তু কোনো কারণে যদি না দেওয়া থাকে, তোমাদের কিন্তু লিটার এটিএমের মানটা অবশ্যই মনে রাখতে হবে। প্রথম দেওয়া আছে হচ্ছে পি, পি এর মানটা কি না চাপ, তাহলে চাপের মানটা কত দেওয়া আছে না 4 ATM চাপ কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, আর এখানে টি মানে বড় হাতের টি, ছোট হাতের টি না, কারণ আমি ছোট হাতের টি বলেছি সেলসিয়াসের উষ্ণতা, আর বড় হাতের টি কি না পরম উষ্ণতা। তাহলে পরম স্কেলে উষ্ণতা, পরম স্কেলে উষ্ণতা, ঠিক আছে, পরম স্কেলে উষ্ণতাটার কত মান দিয়েছে না সেটা দিয়ে দিয়েছে কিন্তু 300 কেলভিন দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর পরম স্কেলে উষ্ণতার মান কিন্তু এই এককটা কিন্তু কেলভিন হয়। আর কি দিয়ে দিয়েছে না আর এর মানটা দিয়ে দিয়েছে, এই আর কি না সর্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে সর্বজনীন গ্যাস ধ্রুবক তোমরা জানো এটা আর, ঠিক আছে, আর কি এটা বলা হয়। আর আর এর মানটা কত দেওয়া আছে না 0.082 লিটার এটিএম, লিটার এটিএম, এটা আমি নিচে লিখছি মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1, এটা হচ্ছে একক। অনেক সময় কিন্তু এই আর এর এককটা লিখতে দেয়, ঠিক আছে, তখন কিন্তু তোমাদের এই এককটা লিখতে হবে। সেন্টিমিটারও দেয় এবং এসআই এককেও দেয় এবং সিজিএস এককেও কিন্তু লিখতে দেয়। আর কি দিয়ে দিয়েছে না হাইড্রোজেনের কিন্তু পারমাণবিক ওজন দিয়ে দিয়েছে, আর হাইড্রোজেনের পরিমাণটা দিয়ে দিয়েছে। তাহলে হাইড্রোজেনের পরিমাণটা কত দিয়ে দিয়েছে সেটা কিন্তু 8 গ্রাম দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর হাইড্রোজেনের পারমাণবিক ওজন কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ওজন, এটা মানে আমি যেটা লাস্টে লিখছি তোমরা লিখতেও পারো নাও লিখতে পারো, আমি লিখে দিচ্ছি। পারমাণবিক ওজনটা কত দিয়ে দিয়েছে সেটা কিন্তু 1 দিয়ে দিয়েছে। আদর্শ গ্যাস অবস্থার সমীকরণ থেকে আমরা পাই, আদর্শ গ্যাস অবস্থার সমীকরণ থেকে, গ্যাস অবস্থার সমীকরণ থেকে আমরা পাই কি পাই না পিভি সমান NRT। যেহেতু দেখো এই পিভি আর টি এগুলো সব উপরে লিখে দিয়েছি, শুধুমাত্র এনটা কি সেটাই আমি লিখে নিই। তাহলে এনটাকে আমি লিখে দেবো, সেটা কিন্তু মোল সংখ্যা। ঠিক আছে, এখানে যেহেতু হাইড্রোজেন কথাটা উল্লেখ করে দিয়েছি, আমি হাইড্রোজেনের মোল সংখ্যাটা কিন্তু বার করব। দেখো হাইড্রোজেনের মোল সংখ্যা বার করতে গেলে কি করতে হয় না উপরে যেটা থাকে সেটা কিন্তু পরিমাণটা লিখতে হয় বা ওজনটা লিখতে হয়, আর নিচে কিন্তু লিখতে হয় আণবিক গুরুত্ব বা আণবিক ওজন। ঠিক আছে, তাহলে আণবিক ওজনটা কিন্তু লিখতে হয়। দেখো ঠিক আছে, তাহলে দেখো উপরে পরিমাণ যেটা সেটার মান কত দিয়ে দিয়েছে 8 গ্রাম, আর হাইড্রোজেনের আণবিক ওজন কত না 2। তাহলে এই 8কে আমি যদি 2 দিয়ে কাটি কত হচ্ছে 4 হচ্ছে, আর আমি উত্তরটা তাহলে 4 পেয়ে গেলাম। তাহলে হাইড্রোজেনের মোল সংখ্যা কত 4। এবার আমি মানগুলো কিন্তু এই সমীকরণটাতে বসাবো। দেখো পি এর মান কত 4 ATM, ভি এর মান আমাকে বার করতে বলেছে, আর এখানে ভি যেটা সেটা আমি কিন্তু লিখিনি, আমি এখানে লিখে দিচ্ছি ভি সমান আয়তন, আর সেটাই কিন্তু বার করতে হবে বলে জিজ্ঞাসা চিহ্ন দিতাম। ঠিক আছে, তাহলে এন এর মান কত পেলাম 4 পেলাম, আর এর মান কত লিটার এটিএমে বার মানে দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 0.082, আর টি এর মানটা কত না 300 কেলভিন। ঠিক আছে, এবার দেখো তোমাদের যদি উষ্ণতাটা ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিত তখন তোমাদের কিন্তু কেলভিনে ট্রান্সফার করতে হতো। কেন কেলভিনে ট্রান্সফার করতে হতো, কারণ দেখেন এই আর এর মানে যে এককটা দেওয়া আছে সেখানে কিন্তু কেলভিন কথাটা উল্লেখ আছে, সেই কারণে কিন্তু উষ্ণতাটাকে আমাকে কেলভিনে ট্রান্সফার করতে হতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই ছোটো ছোটো মানে একক পরিবর্তনগুলো তোমরা কিন্তু ভালো করে খেয়াল করবে, এইগুলোই কিন্তু এই অঙ্কগুলোর কিন্তু মেন জিনিস। তাহলে বা দিয়ে আমি কিন্তু ভি এর মানটা বের করছি, এইচ আর কেটে গেল। তাহলে এদিকে দেখো পড়ে আছে কি না 0.082,
আর কিন্তু 300 আমার পড়ে রয়েছে। এবার এই যদি দশমিক আমি তুলি, নিচে কি হয়ে যাবে, 1000 হয়ে যাবে। এই দুটো শূন্য কেটে গেল। তার মানে এখন আমি ভি সমান কী পাচ্ছি না, উপরে দেখো পড়ে আছে 82 গুণিতক 3 আর নিচে কিন্তু 10 পড়ে আছে। ঠিক আছে, এবার দেখো ভি সমান আমি লিখছি 82 আর 3 দিয়ে আমি যদি গুণ করি, 3 দুগুণে 6, 3 আষ্টে 24, আর নিচে আমার 10 পড়ে থাকছে। তাহলে সেখান থেকে আমি ভি সমান কত পেতে পারছি না, 24.6 আমি কিন্তু পাচ্ছি। তাহলে এখন গ্যাসটির আয়তন কত হবে না, গ্যাসটির আয়তন কিন্তু 24.6 লিটার। এবার তোমরা হয়তো কোশ্চেন করবে যে আমি লিটারটা কেন লিখলাম, অন্য এককে তো লিখতে পারতাম, সেন্টিমিটার কিউব, মিটার কিউব। কারণ দেখো এখানে আর এর যে এককটা দেওয়া আছে সেখানে কিন্তু লিটার এককটা উল্লেখ করা আছে, সেই কারণে কিন্তু আমি লিটার এককটা লিখে দিলাম। তাহলে আমি লিখে দিচ্ছি একবার, তোমাদের হয়তো ভুল হতে পারে। তাহলে গ্যাসটির আয়তন সমান আমি কি লিখব না, গ্যাসটির আয়তন সমান 24.6 লিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটা। এবার আসছি দেখো পরের কোশ্চেনটা কি বলেছে দেখে নিই। পরের কোশ্চেনটা বলেছে দেখো, যেটা বলেছে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের ওপর কিভাবে নির্ভর করে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা দেখো আমি একটা লিখেছি, তোমাদের একটু পড়ে শোনাচ্ছি। কি লিখেছি না, কোনো মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যম অপেক্ষা সবসময় কম হয়, সুতরাং এই হ্রাসের সংখ্যাটাই হলো নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির জন্য ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। কারণ তোমরা জানো যে প্রতিসরাঙ্ক সবসময় আমরা কি লিখতে পারি না, শূন্য মাধ্যমে আলোর বেগ বা ওই মাধ্যমে আলোর বেগ, মানে কোনো একটা মাধ্যমের যদি আমি প্রতিসরাঙ্কটা বের করতে চাই তখন কিন্তু এই অনুপাতটাই আমার কাজে লাগে। তাহলে কি বললাম, আর একবার বলছি না, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আমি যদি বের করতে চাই কোনো নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে, তখন আমরা কি করি না, উপরে লিখি কিন্তু শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। তোমরা জানো যে শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে এই মানে সারা পৃথিবীর মধ্যে হচ্ছে সব থেকে বেশি থাকে, সুতরাং তার নিচে যেসব মাধ্যমগুলো থাকে তার থেকে মানে শূন্য মাধ্যম থেকে কম হবে। সেই কারণেই বললাম যে এই হ্রাসের সংখ্যাটাই হলো নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির জন্য ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। তারপরে কি লিখেছে, অর্থাৎ এর মান প্রত্যক্ষভাবে কোনো জড় মাধ্যমে আলোর বেগের মান নিয়েছ। এবার আসছে দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, পরের কোশ্চেনটা বলেছে দেখো, অথবা দিয়ে যেটা আছে, গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন। ঠিক আছে, কি লিখেছি, গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয় কারণ এই দর্পণ ব্যবহার করলে যে প্রতিবিম্বটি তৈরি হয় সেই প্রতিবিম্বটি সমশীর্ষ এবং বস্তুর থেকে আকারে বড় হয়, সেই কারণে কিন্তু গাড়ির হেডলাইটে সবসময় অবতল দর্পণ ব্যবহার করা হয়। বর্তমানে তোমরা দেখবে যে এই শুধুমাত্র অবতল দর্পণ ব্যবহার করা হয় না, এই অবতল দর্পণের একটা ভাগ আছে, সেটা হচ্ছে অধিবৃত্তীয়, অর্থাৎ অবতল অধিবৃত্তীয় দর্পণ, যেটা হচ্ছে ঠিক এরকম আকৃতি হয়। ঠিক আছে, তোমরা গাড়ির হেডলাইটে যখন দেখবে তখন এই জিনিসটা খেয়াল করবে যে অবতল অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয় বর্তমানে, কিন্তু তোমাদের কোশ্চেনটা অবতল দর্পণ লিখলেও কিন্তু হবে। এবার আসছি পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা কি বলেছে দেখো 3-এর 4-এরটা, ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে দেখো ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে সিএফএল বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। এই সিএফএল এর জায়গায় তোমাদের যদি এলইডি থাকতো সেটা কিন্তু একই উত্তর হতো। দেখো ভাস্বর বাতির চেয়ে সিএফএল বাতির দুটি সুবিধা লিখতে বলেছে। আমি এটাকে লিখে আমি কিন্তু আন্ডারলাইন করে দিচ্ছি, তোমরা একটু এইভাবে লেখার চেষ্টা করো। সবসময় হয়তো যে কালি চেঞ্জ করতে হবে এমন নয়, এরকমভাবে লিখে একটু আন্ডারলাইন করে দিলে দেখতে ভালো লাগে, সেই কারণেই বললাম। এবার দেখো যে দুটো কারণ আমাকে লিখতে বলেছে, আমি প্রথম কারণটাকে লিখেছি, সিএফএল এর শক্তি ব্যয়ের হার কম, যার জন্য কি হয় সিএফএল এর যে ল্যাম্পগুলো লাগানো হয় সেগুলো দেখবে কারেন্ট কিন্তু কম টানে, তার ফলে কি হয় আমাদের বিল কম আসে। তাহলে এই কোশ্চেনটার মানেটা এটাই। এবার বিয়েরটা কি বলেছে না, সিএফএল এর বাতির আয়ু দীর্ঘ হয়, সহজে নষ্ট হয় না, অর্থাৎ সিএফএল ল্যাম্প লাগালে আর একটা কি সুবিধা হয় না, অনেক দিন এটাকে আমরা ব্যবহার করতে পারি, তার ফলে কি হয় না টাকার সাশ্রয়টা হয়। তাহলে এই দুটো পয়েন্ট আমি লিখে দিয়েছি, তোমরা যদি এর বাইরেও কোনো পয়েন্ট লিখতে চাও তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার আসছি দেখো পরের কোশ্চেনটা কি বলেছে দেখো 3-এর 5-এরটা, চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে কেন। আমি কি লিখেছি, চিনি একটি সমযোজী যৌগ,
তাই এর জলীয় দ্রবণে কোনো আয়ন তৈরি হয় না। তোমরা জানো যে সমযোজী যৌগ দ্রবণে দ্রবীভূত হয়ে কখনো আয়ন তৈরি করতে পারে না, আর যেহেতু আয়ন তৈরি করতে পারে না সেই কারণেই তড়িৎ পরিবহন করতে পারে না, তাহলে এই কারণটাই আমি এখানে লিখেছি। আর সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি লিখেছি দেখো, কিন্তু সোডিয়াম ক্লোরাইড তড়িৎযোজী যৌগ, যেহেতু সোডিয়াম ক্লোরাইড তড়িৎযোজী যৌগ তাই এর জলীয় দ্রবণ আয়ন তৈরি করতে পারে, মানে এর জলীয় দ্রবণে আয়ন তৈরি হয়। এই কারণে চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে। এটা হচ্ছে পূর্ণ বাক্যে লেখার জন্য লাস্ট লাইনটা আমি লিখেছি প্যারা চেঞ্জ করে, তোমরা একটু প্যারা চেঞ্জ করে এইভাবে লিখলে দেখতে ভালো লাগে, ঠিক আছে। আশা করি তাহলে কারণটা বুঝতে পেরেছো। এবার আসছি দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, অথবা দিয়ে যেটা আছে, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটা ব্যবহার করা সঙ্গত কেন। আমি কি লিখেছি দেখো, সোডিয়াম ক্লোরাইড একটি তড়িৎযোজী যৌগ। সোডিয়াম ক্লোরাইডের অষ্টতলকীয় কেলাস গঠনের মধ্যে কোনো পৃথক কোনো অস্তিত্ব না থাকার জন্য সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটা ব্যবহার করা সঙ্গত। এই সেম কোশ্চেন তোমাদের কিন্তু 3 নম্বরের পড়েছিল, যেটা হচ্ছে 2019 সালের গ্রুপ ডি একটা পার্টে, মানে গ্রুপ ডি পার্টটাতে কিন্তু এই কোশ্চেনটাই ছিল। আমি সেখানে কিন্তু একটু বড় করে লিখে দিয়েছিলাম, আর এটা যেহেতু 2 নম্বরে একটু ছোট করে লিখেছি, ঠিক আছে। সুতরাং এই কোশ্চেনটা তোমরা বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট। এবার দেখো কি আছে পরের কোশ্চেনটা বলেছে দেখো, ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের প্রদত্ত দুটি ধর্মের তুলনা করতে বলেছে, অর্থাৎ ন্যাপথলিন আর সোডিয়াম ক্লোরাইডের তুলনা করতে বলেছে। মানে কোন বেসিসে আমরা করব বলে দিয়েছে দেখো, গলনাঙ্ক, জলের দ্রাব্যতা, এই দুটোর বেসিসে কিন্তু আমাকে তুলনা করতে হবে। সুতরাং বুঝতে পারছো যে কতটা ডিপলি কোয়েশ্চেন আসছে, মানে অর্থাৎ মানে একটা যৌগ তোমরা পড়বে, সেই যৌগের মানে সমস্ত ধর্মগুলো তোমাদের ভালো করে মনে রাখতে হবে, তাহলেই কিন্তু এই ধর্মটা তোমরা তুলনা করতে পারো। এবার আসছে কি দেখো পার্থক্যগুলো, তাহলে দেখো এখানে লিখেছি ন্যাপথলিন আর এখানে লিখেছি দেখো সোডিয়াম ক্লোরাইড। প্রথম যেটা পয়েন্টটা দিয়েছি সেটা হচ্ছে গলনাঙ্ক দিয়েছি। দেখো গলনাঙ্কের ক্ষেত্রে ন্যাপথলিনের কি হয় না, গলনাঙ্কের ক্ষেত্রে কিন্তু ন্যাপথলিনের গলনাঙ্ক কম হয়, আর সোডিয়াম ক্লোরাইডের কিন্তু গলনাঙ্ক বেশি হয়। কেন বেশি হয় দেখো, এই কোশ্চেনটাও কিন্তু অনেক সময় পড়ে যে ন্যাপথলিনের গলনাঙ্ক বেশি কেন, বা সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক ন্যাপথলিনের কম কেন, সোডিয়াম ক্লোরাইডের বেশি কেন। তখন তোমরা কি লিখবে, ন্যাপথলিন যেহেতু একটি সমযোজী যৌগ সেই কারণে এর গলনাঙ্ক কম, আর সোডিয়াম ক্লোরাইড যেহেতু তড়িৎযোজী যৌগ সেই কারণে কিন্তু গলনাঙ্ক বেশি। আশা করি তোমরা বুঝতে পেরেছ কারণটা। এবার আসছি পরের পয়েন্টে, যেটা হচ্ছে জলের দ্রাব্যতা। ন্যাপথলিন কি বললাম, একটা সমযোজী যৌগ। সমযোজী যৌগগুলো সাধারণত কিন্তু জৈব দ্রাবকে মানে দ্রাব্য হয়, অর্থাৎ কীরকম ধরো ইথারে দ্রাব্য, ক্লোরোফর্মে দ্রাব্য, এইগুলোতে দ্রাব্য হয়, কিন্তু কখনো মানে ধ্রুবীয় দ্রাবকগুলোতে দ্রাব্য হয় না, অর্থাৎ জলে কিন্তু তারা অদ্রাব্য হয়, কারণ জল একটা ধ্রুবীয় দ্রাবক সেই কারণে। আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে জলে দ্রাব্য, কারণ কি না, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা তড়িৎযোজী যৌগ, আর যে কোনো তড়িৎযোজী যৌগগুলি সাধারণত কিন্তু মানে ধ্রুবীয় দ্রাবকগুলোতে দ্রাব্য হয়, তারা মানে জৈব দ্রাবকগুলোতে দ্রাব্য হয় না। জৈব দ্রাবক কোনগুলো বললাম, যেমন ইথার, ক্লোরোফর্ম, এইগুলো, ঠিক আছে। তাহলে এবার দেখো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের কোশ্চেনটা কি বলেছে, কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম। এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখো কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম হলো হাইড্রোজেন সালফাইড। আমি এখানে হাইড্রোজেন সালফাইড লিখেছি, পাশে কিন্তু তোমরা সংকেতটা এরকম ব্র্যাকেট করে লিখে দিও, ঠিক আছে। আর আমি এটাকে জাস্ট উত্তরটা লিখেছি, তোমরা কিন্তু পূর্ণ বাক্যে লিখবে, অর্থাৎ কীরকমভাবে, কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম হলো হাইড্রোজেন সালফাইড, ব্র্যাকেটে এই সংকেতটা লিখে দেবে। আর কি বলেছে, গ্যাসটি প্রস্তুতির বিক্রিয়া সমিত রাসায়নিক সমীকরণ লিখতে বলেছে, ঠিক আছে। তাহলে আমি দেখো গ্যাসটিকে কিভাবে প্রস্তুত করা হয় সেটাই লিখতে বলেছে এক কথায়। তাহলে আমি লিখেছি দেখো, গ্যাসটি প্রস্তুতির বিক্রিয়া বলে আন্ডারলাইন করে দিয়েছি। ফেরাস সালফাইডের সঙ্গে সাধারণ তাপমাত্রায় লঘু সালফিউরিক অ্যাসিড, দেখো আমি সালফিউরিক অ্যাসিডটা এখানে কিন্তু লঘু গাঢ়, দু ধরনের সালফিউরিক অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে। আমি কিন্তু এখানে লঘুটা মানে কাজে লাগাচ্ছি। তাহলে সুতরাং এই লঘু কথাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা লঘু কথাটা কিন্তু মিস করবে না। তাহলে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করা হয়। বিক্রিয়াটা কি লিখেছি, এফইএস, যেটা হচ্ছে ফেরাস সালফাইডের সংকেত,
ঠিক আছে, তোমরা এখানে পাশে লিখে দিতে পারো যে FeS, এইভাবেও কিন্তু লিখে দিতে পারো। আর H2SO4 এটা সংকেত, তোমরা এটা পাশে লিখতেও পারো, না লিখতে পারো। যেগুলো মানে কমন সেগুলো লিখতে হবে না, যেগুলো ধরো একটু আনকমন সেগুলো একটু লেখার চেষ্টা করবে, তাহলে বেশি ভালো হয়। তাহলে দেখো এই Fe আর এই SO4 এই দুটো আমার কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু ফেরাস সালফেট তৈরি হচ্ছে। ঠিক আছে, আর কি পড়ে রয়েছে দেখো, এখানে সালফাইড পড়ে রয়েছে আর এখানে হাইড্রোজেন পড়ে রয়েছে। তাহলে এই দুটো যুক্ত হয়ে কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করছে। যেহেতু এটা একটা গ্যাস, সেই কারণে আমি ওপর দিকে তীর চিহ্ন দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এইভাবে একটু দিয়ে লেখার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে বিক্রিয়াটা তোমরা বুঝতে পেরেছো, এই বিক্রিয়াটাই কিন্তু ব্যালেন্স সহ লেখা আছে। আশা করি তোমরা এই H2SO মানে প্রস্তুতির বিক্রিয়াটা জানো। এবার আসছি পরের কোশ্চেনটা, দেখো কি বলেছে যে জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়, বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ সহ লিখতে বলেছে। দেখো কি লিখেছি আমি, বক যন্ত্রে, এটা কিন্তু বক যন্ত্রে প্রস্তুত করা হয়। ঠিক আছে, তাহলে বক যন্ত্রে জিঙ্ক অক্সাইড, যেটা পাশের সংকেতটা লিখে দিয়েছি দেখো ZnO, তাহলে জিঙ্ক অক্সাইডের সঙ্গে অতিরিক্ত কোক চূর্ণ, এখানে কোক চূর্ণ তার সংকেত কি না, কার্বনটাকে কিন্তু আমরা কোক চূর্ণ বলছি। তাহলে অতিরিক্ত কোক চূর্ণ মিশিয়ে 1300 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে জিঙ্ক ধাতু পাওয়া যায়। ঠিক আছে, দেখো এই যে বিক্রিয়াটা হচ্ছে সেই মানে পদ্ধতিটাকে কি বলে, অনেক সময় কিন্তু কার্বন বিজারণ পদ্ধতি কিন্তু বলা হয়। অনেক সময় কিন্তু এটা পড়ে পরীক্ষায়, যে জিঙ্ক অক্সাইডের সঙ্গে এখন বিক্রিয়াটা, তাহলে জিঙ্ক অক্সাইডের সঙ্গে কার্বন, এখানে তাপের চিহ্ন দিয়ে দিয়েছি, বিক্রিয়া করলে কি তৈরি হচ্ছে, জিঙ্ক ধাতু তৈরি হচ্ছে, আমি লিখে দিলাম। আর এখানে অক্সিজেন আর এই কার্বন পড়ে আছে, কারণ জিঙ্কটা আমার বাইরে বেরিয়ে চলে এসছে, তাহলে এই দুটো এখন মিশে গিয়ে কিন্তু কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে। যেহেতু এটা একটা গ্যাস, আমি গ্যাসের চিহ্ন দিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসছি দেখো পরের কোশ্চেনটা। পরের কোশ্চেনটা কি বলেছে, অথবা দিয়ে কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হয়, ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। আমি কি লিখেছি, কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে জিঙ্ক সালফেট তৈরি হয়, এটা কিন্তু বর্গীয়। হ্যাঁ, তাহলে জিঙ্ক সালফেট ধাতব কপার, এই দুটো কিন্তু তৈরি হয়। আমি বিক্রিয়াটা কি লিখেছি, কপার সালফেটের সঙ্গে জিঙ্কের বিক্রিয়া করেছি, তাহলে কি তৈরি হয়ে যাচ্ছে, এই জিঙ্ক আর এই সালফেট দুটো যুক্ত হয়ে গিয়ে জিঙ্ক সালফেট তৈরি হচ্ছে, আর ধাতব কপার কিন্তু এমনি পড়ে থাকছে। এবার এই যে বিক্রিয়াটা আমি লিখেছি, সেই বিক্রিয়াটা যে একটা জারণ বিজারণ বিক্রিয়া, সেটা ইলেকট্রনীয় মতবাদ থেকে কিন্তু আমাকে মানে ব্যাখ্যা করতে বলেছে। দেখো কীভাবে আমি ব্যাখ্যা করছি, এই ব্যাখ্যাটা কিন্তু তোমরা ভালো করে বুঝবে। কি বলেছে, ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা, অর্থাৎ কি না ইলেকট্রন গ্রহণ হচ্ছে না বর্জন হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আমাকে জারণ বিজারণটা ব্যাখ্যা করতে হবে। দেখো আমরা বিজারণ সমান আমরা কি জানি, পাশে একটু লিখে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো বিজারণ সমান আমরা জানি যে ইলেকট্রন গ্রহণ, এটা আমরা জানি বিজারণ সমান। তাহলে জারণ কি হবে, তার উল্টোটা হবে, তাহলে জারণ মানে হচ্ছে ইলেকট্রন, এখানে কিন্তু আমি ইলেকট্রনকে বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে ইলেকট্রন বর্জন, জারণ মানে ইলেকট্রন বর্জন আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। এবার দেখব কোনটাতে ইলেকট্রন গ্রহণ হচ্ছে, কোনটাতে ইলেকট্রন বর্জন হচ্ছে। দেখো এই কপার সালফেটটা যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা কি দেখব, সালফেট যেহেতু একটা মানে কার্যকরী মূলক বা গ্রুপ, তাহলে কি এর আয়ন হয় সবসময় কিন্তু -2। ঠিক আছে, তাহলে -2 লিখে দিলাম সালফেটটার উপরে। আর এখানে দেখো পড়ে আছে তার সঙ্গে শুধুমাত্র কপার। এই পুরোটাকে যদি আমি জিরো করতে চাই, মানে আধানটাকে আমি যদি জিরো করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে এখানে +2 করতে হবে, কারণ এখানে যেহেতু -2 আছে, এখানে +2 করলে আমার পুরো আধানটা জিরো হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একইভাবে আমি জিঙ্ক সালফেটটা করব, তাহলে সালফেটের আমি কি বললাম, সবসময় -2 আধান হয়, তাহলে এই পুরোটাকে আধানটাকে যদি আমি জিরো করতে চাই এই পুরোটার, তাহলে আমাকে জিঙ্কের ওপরে কী লিখতে হবে না, +2 লিখে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একইভাবে এইগুলোতে যৌগগুলোর ক্ষেত্রে গেল, ঠিক যৌগগুলোর ক্ষেত্রে এরকমভাবেই তোমরা কিন্তু মানে এই যে ইলেকট্রনগুলো লিখবে। ঠিক আছে, এবার আসছি শুধুমাত্র যে ধাতুগুলো পড়ে থাকছে, অর্থাৎ কি না যেগুলো ধরো কোনো জিঙ্ক,
কপার এই যে এইগুলো পড়ে থাকছে সেইগুলোর কি করে আমি ইলেকট্রনগুলো বার করব। দেখো তার ইলেকট্রনের পরিমাণ মানে যে কোনো ধাতু যে পড়ে থাকে তার ইলেকট্রনের মান কিন্তু সবসময় শূন্য হয়, কারণ এগুলো স্থির অবস্থায় পাওয়া যাচ্ছে মানে আমরা প্রকৃতিতে এইভাবেই এদের পেয়ে থাকি। তাহলে এইভাবে পেয়ে থাকি মানে কি এগুলোই হচ্ছে স্থায়ী অবস্থা, সেই কারণে কপারের পরমাণু কিন্তু জিরো হয়ে যাচ্ছে, ইলেকট্রন জিরো হয়ে যাচ্ছে, আর জিঙ্কের কিন্তু ইলেকট্রনের সংখ্যা জিরো হয়ে যাচ্ছে। এবার দেখব কোনটা বাড়ছে, অর্থাৎ কোনটাতে ইলেকট্রন গ্রহণ করছে আর কোনটাতে ইলেকট্রন বর্জন করছে। তাহলে প্রথম আমি কপার সালফেটের এই কপারের নিচে থেকে দাগ দিয়ে, এখানে যেহেতু কপার তৈরি হচ্ছে সেই কারণে কপারের নিচে থেকে দাগ দিয়ে এই কপারের নিচে আমি এরকম অ্যারো চিহ্ন দিয়ে দেব। ঠিক আছে, তাহলে এখানে +2 থেকে দেখো এখানে জিরো আসছে, অর্থাৎ কি প্লাস মানে তোমাদের সবসময় বলেছি যে ইলেকট্রনহীন। প্লাস মানে কি না, প্লাস মানে কিন্তু ইলেকট্রনহীন, এটা আমি তোমাদের বলেছি। তার মানে দেখো এই +2 থেকে জিরো আসছে মানে কি ইলেকট্রন গ্রহণ করছে কটা ইলেকট্রন, এখানে যেহেতু 2+ আছে সেই কারণে কিন্তু দুটো ইলেকট্রন আমার হয়ে যাবে। তার মানে কপার 2+ থেকে দুটো ইলেকট্রন আমার কিন্তু গ্রহণ হচ্ছে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি দুটি ইলেকট্রন E- গ্রহণ, তাহলে তোমরা বুঝতে পারবে পরবর্তীকালে, সেই কারণে আমি E- লিখলাম। তোমরাও কিন্তু এভাবেও লিখতে পারো পরীক্ষার খাতায়। তাহলে 2E- গ্রহণ, সেই কারণে পাশে এটা কি লিখে দেবে না, পাশে কিন্তু এটা বিজারণ বিক্রিয়া বা শুধুমাত্র বিজারণ লিখে দেবে। এবার একইভাবে দেখব যে জিঙ্কের সঙ্গে এই জিঙ্ক সালফেটের শুধুমাত্র জিঙ্কটা দেখব, কারণ এখানে জিঙ্ক থেকে এই জিঙ্কটাই হবে। তাহলে এই জিঙ্ক থেকে আমি দেখব এই জিঙ্ক সালফেটের জিঙ্কটা, ঠিক তার নিচে কিন্তু আমি অ্যারো চিহ্নগুলো দেব। ঠিক আছে, মানে কখনো তোমরা এরকম করবে না যে এই সালফেট থেকে গিয়ে তোমরা কপারে যাচ্ছ, কারণ তখন জিনিসটা কি বোঝায় না, সালফেটের সঙ্গে তোমরা কিন্তু কপারের তুলনা করছো। যেহেতু আমার শুধুমাত্র কপারের সঙ্গে কপারই হবে সেই কারণে কিন্তু কপারের নিচে থেকে দাগটা দিতে হবে, তোমরা কিন্তু এই দাগটা ভুলভাল দিবে না। তাহলে আমি কি বললাম, এবার জিঙ্কটায় আসছি। তাহলে জিঙ্কের দেখো এখানে পরমাণু সংখ্যা ইলেকট্রন সংখ্যা কত না 0, আর এখানে দেখো কত আছে জিঙ্কের না +2। তাহলে আমি কি বললাম না, প্লাস মানে সবসময় ইলেকট্রনহীন। তাহলে এই যে জিঙ্ক পরমাণুটা বা ধাতব জিঙ্কটা সেটা কি করছে না, দুটো ইলেকট্রন কিন্তু বর্জন করছে, সেই কারণেই প্লাস হচ্ছে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি কি না, দুটো ইলেকট্রন, দেখো এখানে মাইনাস দিলেও অসুবিধা নেই কারণ বেরিয়ে যাচ্ছে মানে মাইনাস। ঠিক আছে, আমি মাইনাস দিচ্ছি না, যদি তোমাদের বোঝার অসুবিধা হয় আমি 2E- আমি বর্জন লিখে দিচ্ছি, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর যেহেতু বর্জন কথাটা হচ্ছে তাহলে কিন্তু আমার সেটা জারণ বিক্রিয়া হয়ে যাচ্ছে, আমি কিন্তু ব্র্যাকেটে জারণ লিখে দিলাম। তার মানে তোমরা এই বিক্রিয়াটা থেকে বুঝতে পারছো যে একই বিক্রিয়ায় কিন্তু বিজারণ বিক্রিয়াও ঘটছে, জারণ বিক্রিয়াও ঘটছে। যেহেতু একটা বিক্রিয়াতে এই দুটো বিক্রিয়া করছে সেই কারণে কিন্তু এই বিক্রিয়াটাকে আমি জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারি। তাহলে তোমরা নিচে কি লিখবে, এইভাবে কিন্তু অ্যারো চিহ্নগুলো দিয়ে লেখার পর তোমরা নিচে লিখবে যেহেতু একটাই বিক্রিয়াতে জারণ এবং বিজারণ বিক্রিয়া ঘটছে সেই কারণে এই বিক্রিয়াটি হলো একটি জারণ বিজারণ বিক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি ভাষাটা বলে দিলাম, তোমরা কিন্তু খাতায় লিখে নিও। এবার আসছে দেখো পরের কোশ্চেনটা কি বলেছে দেখো ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমি কি লিখেছি, যে সমস্ত হাইড্রোকার্বনে অন্তত দুটি কার্বন পরমাণু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাদেরকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখো এটা হচ্ছে ইথিলিনের গঠন সংকেত, আমি এইভাবে এঁকেছি, আমি তোমাদের একবার এঁকে দেখাচ্ছি। দেখো কার্বন কার্বন ডবল বন্ড, কারণ কমপক্ষে দুটি কার্বন থাকবে বলেছে, এখানে দেখো অন্তত দুটি বলেছে, এবং কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড থেকে ট্রিপল বন্ডও থাকতে পারে, মানে এক বন্ধন কিন্তু থাকবে না। তাহলে এখানে দেখো এই কার্বনটার আমার 4টে হাত দরকার, তার মধ্যে 2টো হাত আছে, তাহলে আর 2টো হাতে আমি কি এঁকে দেবো, হাইড্রোজেন এঁকে দেবো। একইভাবে এই কার্বনটার ক্ষেত্রে দেখো এখানে 2টো হাত আছে, 4টে করতে গেলে এখনও 2টো হাইড্রোজেন যুক্ত করতে হবে, আমি কিন্তু করে দিলাম। তাহলে এর এখন গঠনটা কী হয়ে গেল, এর নামটা এখন কী হয়ে গেল, ইথিলিন হয়ে গেল। ঠিক আছে, যেহেতু ইথিলিনের গঠন সংকেতের মধ্যে দুটি কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন দেখা যায় তাই এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন।
তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা কিন্তু এই সংকেতটা মানে এই গঠন সংকেতটা এঁকে তারপর কিন্তু নিচে এটা অবশ্যই লিখে দিও। এবার আসছি পরের কোশ্চেনটা কি বলেছে, অথবা দিয়ে টিনেজার স্পিরিট কি লিখেছি, রেকটিফাইড স্পিরিটকে পানের অনুপযোগী করার জন্য বিভিন্ন বিষাক্ত পদার্থ যেমন ন্যাপথা, তারপর হচ্ছে মিথাইল অ্যালকোহল, এইগুলো কিন্তু মেশানো হয়। তাহলে 10% মিথাইল অ্যালকোহল যুক্ত এই রেকটিফাইড স্পিরিটকে টিনেজার স্পিরিট বলে। ঠিক আছে, আজকের ভিডিওতে আমি যে কটা কোশ্চেন করালাম তার মধ্যে যদি কোনো জায়গা তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো।